দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ৮ মাসে ২৪ নতুন রাজনৈতিক দল, রাজনীতিতে কৌতূহল বাড়ছে, তবে বাড়ছে কি গণতন্ত্রায়নের পরিসর, কতটা লাভবান হবে জনগণ, এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে আমরা অনুষ্ঠানের শিরোনাম ঠিক করেছি রাজনীতিতে দল গঠনের প্রতিযোগিতা। আমার সঙ্গে দুজন অতিথি আছেন, আমি একটু শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন ডক্টর তোফায়েল আহমেদ, রাজনীতি ও নির্বাচন বিশ্লেষক, এবং আছেন শওকত মাহমুদ, মহাসচিব জনতা পার্টি বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জনাব শওকত মাহমুদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের স্বাগত জানাই যে আপনাদের নতুন দল, আপনি সেই পার্টি জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব। প্রতিটি নির্বাচনের আগে আমরা দেখি যে দল গঠনের একটি প্রতিযোগিতা থাকে, তৈরি হয় প্রতিটি নির্বাচনের আগে। সামনে জাতীয় নির্বাচন আছে, এরই মধ্যে আমরা ৮ মাসে ২৪টি নতুন রাজনৈতিক দল গঠন করতে আমরা দেখেছি। আসলে মানে এটি আসলে মানে কেন মানে এই নির্বাচনের আগে আগেই দল গঠন করতে হয় বা করা হয়, একটু সেটিও জানতে চাই। আসলে জনগণের সত্যিকারের যে সুষ্ঠু রাজনৈতিক চর্চা চায় সেটিকে আসলে দেখবে কিনা এই দল গঠনের মধ্যে দিয়ে এবারের যে দল গঠন প্রক্রিয়া। ধন্যবাদ। মানে নির্বাচনের আগে হয়, আবার গণ অভ্যুত্থানের পরে হয়, এটাও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা ধারা। ৭৫-এর ৭ই নভেম্বরে যে জাতীয় বিপ্লব হয়েছিল, তারপরেও বাংলাদেশে বিএনপি সহ অনেক দলের জন্ম হয়েছিল। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং আমি মনে করি যে বাংলাদেশে রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে যে উদ্যোগটা এখন চলছে, এটাকে আমি মনে করি এটা স্বাগতম জানানো উচিত। এই জন্য যে আমরা যখন আত্মপ্রকাশ করি গত পরশু শুক্রবার, তখন আমরা একটা ইশতেহার প্রকাশ করেছি যে কেন আমরা নতুন দলে এসেছি। এই ইশতেহারটি আমরা প্রকাশ করেছি, কিন্তু অন্য কোনো দলের কোনো ইশতেহার দেয়নি, শুধু প্রেস কনফারেন্সে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছে। আমরা সেখানে বলেছি যে গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো পর্যাপ্ত আন্দোলন করেছে, কিন্তু সাফল্য পায়নি। এটা রাজনৈতিক দলগুলোর একটা গুরুতর ব্যর্থতা। যদি রাজনৈতিক দলগুলো সত্যিকার ভূমিকা পালন করতে পারত, তাহলে ফ্যাসিস্ট আরও এত বেশি নিকৃষ্ট মানের ফ্যাসিস্ট হতে পারতো না। সরকার ইচ্ছামাফিক সব কিছু করে গেছে, কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোকে দেখেছি, চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তাহলে গলতটা কোথায়? এবং যেই গণঅভ্যুত্থানের কথা তারা নিজেরাই বলতো যে আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার শেষে দেখা গেল একটা অরাজনৈতিক গণঅভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে হলো, যেখানে রাজনৈতিক দলগুলো মালিকানা পুরোপুরি দাবি করতে পারছে না। বলছে আমরাও ছিলাম, কিন্তু অফিসিয়ালি ছিল না। তো এই গণঅভ্যুত্থানের যে চেতনা তৈরি হয়েছে একটা নতুন বাংলাদেশ গড়ার, ৭১-এর চেতনার সঙ্গে মিলিয়ে যদি দেখেন, এখনকার যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু গণঅভ্যুত্থানের চেতনাকে কতখানি ধরে রাখবে এই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা টানাপোড়েন আছে। যেমন আমরা দেখেছি যে মূল দাবি ছিল যে একটা নতুন রাষ্ট্রীয় বা রাজনৈতিক বন্দোবস্ত। এই রাজনৈতিক বন্দোবস্ত করতে যাওয়ার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সংস্কার প্রস্তাবের প্রক্রিয়ার মধ্যে দিয়ে, সেখানে দেখছি যে তারা কিন্তু পুরনো ধাঁচে ফিরে যেতে চাইছে, যে না এটা এখন করা যাবে না, তখন পরে করব, দেখব আমরা, এখন একমত নই, এই ধরনের কথাগুলো বলছে। এতে করে তাদের ভেতরের কথাগুলো কিন্তু বেরিয়ে আসছে। সেকেন্ডলি, বড় দলগুলো এখন ছোট দলগুলোকে খেয়ে ফেলছে, মাৎস্যন্যায়ের মতো। বড় মাছ ছোট মাছ খেয়ে ফেলে কিভাবে? বলছে আমরা নির্বাচিত হলে জাতীয় সরকার করব, অর্থাৎ তোমরা যারা আছো আমাদের কোয়ালিশনের মধ্যে আসো। এই কোয়ালিশনের রাজনীতির যে ঝোঁকটা বেড়ে গেছে, জামাত ইসলামী বলছে যে সব ইসলামী দলকে এক বাক্সে ভোট দেওয়ার জন্য আমরা নিয়ে আসব। এখন অনেকে যারা ছোট ছোট দল আছে, তারা মনে করছে আমি দল ঘোষণা করলে কোনো একটা কোয়ালিশনে গেলে আমি তো জাতীয় সরকারের জায়গা পেতে পারি, বা নমিনেশন ২-৩টা সিটও পেতে পারি। এর একটা ঝোঁক তৈরি হয়েছে। থার্ড হচ্ছে আপনি একটা জিনিস দেখবেন যে গণঅভ্যুত্থানের যে চেতনাটা মূলত আপনার বিদেশ নীতির ক্ষেত্রে যদি ধরেন, যে বিগত ফ্যাসিবাদের তোষণ এবং পোষণকারী সবচেয়ে বড় ছিল ভারতের বিরুদ্ধে ছাত্ররা প্রকাশ্যে কথা বলেছে। কিন্তু আমরা দেখছি বড় রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবার প্রত্যাশী, তারা কিন্তু ভারতের ব্যাপারে খুব সতর্ক হয়ে গেছে। কথাবার্তা কিন্তু খুব নরম নরম কথাবার্তা বলে, মনে করে যে ভারতের সমর্থন ছাড়া মধ্যে ক্ষমতা যাওয়া যাবে না, এবং জনগণ কিন্তু এগুলো লক্ষ্য করছে। ফোর্থ হচ্ছে আমাদের ভোটাররা যারা আছেন, এর মধ্যে বাংলাদেশের জনসংখ্যার 29 বছর পর্যন্ত যুবকের সংখ্যা কিন্তু মোট জনসংখ্যার প্রায় 45%, এবং এরা কিন্তু আন্দোলনে যেমন ভূমিকা পালন করেছে, নির্বাচনে ভূমিকা পালন করবে। তার মানে কি এরা সব রাজনৈতিক? হ্যাঁ, এরা রাজনৈতিক সচেতন, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির কাছে যাচ্ছে না। ইভেন এনসিপি যে দল গঠন করেছে, তার মধ্যেও কিন্তু আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্ররা কিন্তু এনসিপির সদস্য হচ্ছে না। তাহলে কি তাদের কিন্তু সেই আবেগ নাই? আমরা যেই জেনারেশন
শেখ মুজিব, জিয়াউর রহমান যে আবেগ নিয়ে এখনো আছি, তাদের মধ্যে এই আবেগগুলো কাজ করে না। তারা একটা খুব সুন্দর একটা নতুন কনস্ট্রাকটিভ বাংলাদেশ দেখতে চায়। এই ভোটাররা কোন দিকে যাবে, এটাও একটা ক্যাচমেন্ট এরিয়া। এবং সেই কারণে অনেকে দল মনে করে যে আমরা নির্বাচনে যদি আমাদের বক্তব্যগুলি, কথাগুলো তুলে ধরতে পারি সঠিকভাবে, তাহলে হয়তো আমরা একটা তরুণ ভোটার যারা ভূমিকা রাখবে, যারা তিন নির্বাচনে ভোট দিতে পারেনি বা দিতে যায়নি, তারা একটা ভূমিকা রাখবে। তো সেই কারণে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে এবং নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য যাচ্ছে। তো আমি মনে করি যে এটা কোনো অশুভ প্রক্রিয়া নয়, বরং বড় দলগুলো হয়তো এতে একটু সুরে তাচ্ছিল্যের চোখে দেখতে পারে যে এত দলের প্রয়োজন কি। দল হবে যেগুলো নিবন্ধিত আছে সেগুলোর ভূমিকাই তো পর্যালোচনা করা হয়নি। তারা তো নাম সর্বস্ব, কয়েকটি দল বাদে বাকি যারা নিবন্ধিত দল, এদের অফিস কোথায়, নাম কি, কেউ বলতে পারবে না। তো সেগুলির পর্যালোচনা করেন আগে, তারপরে নতুন দলের আত্মপ্রকাশ দেখেন। তো আমি মনে করি যে হ্যাঁ, এর মধ্যে কারো কারো প্রবণতা আছে যে বি টিম হওয়ার, যে আমি এ টিমের যারা অ্যালায়েন্স করবে তাদের সঙ্গে আমার যাওয়ার জন্য আমি জন্মগ্রহণ করছি। এটা আমি মনে করি দৃষ্টিভঙ্গিতে সঠিক না। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলে তাকে সঠিকভাবে রাজনীতি করতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের যে লক্ষ্যগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পরিষ্কার বক্তব্য থাকা উচিত। নতুন দলগুলোর আমরা মনে করি সংস্কার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হওয়া প্রয়োজন যদি একটা আমি মনে করি একটা ফেয়ার, ইনক্লুসিভ ও লেভেল প্লেইং ফিল্ডের ইলেকশন আমরা চাই। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে কোয়ালিশন জোটের জন্য ছোট ছোট দলগুলো করতে চায়, করে, আমরা এর আগেও লক্ষ্য করেছি। আপনারা কি এই ধরনের কোয়ালিশন বা জোটে যাওয়ার চিন্তা ভাবনা আছে বা করবেন কিনা কখনো? এই মুহূর্তে নেই, তবে নির্বাচনের আগে যে যদি পরিবেশ তৈরি হয় তখন আমরা দেখব যে আমাদের দলের যে আদর্শ লক্ষ্য আছে এর সঙ্গে যে কোনো জোটের যদি আমি মনে করি যে একটা সঙ্গতি খুঁজে পাই, মনে করব যে এই জোটের এই আদর্শগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সহজে, তখন আমরা বিবেচনা করব। কিন্তু এই মুহূর্তে আমরা ওই চিন্তা থেকে কিন্তু আমরা জন্ম নিইনি। ধন্যবাদ। আমি ডক্টর তোফায়েল আহমেদ আপনার কাছে আসি যে 8 মাসে 24টি নতুন রাজনৈতিক দল হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আরও 65টি পাইপলাইনে আছে, তারা নতুন দল গঠনের নিবন্ধনের জন্য তারা চেয়েছে। অনেকের অফিস নেই। আসলে কতটা জনভিত্তি গড়তে পারে এই দলগুলো আমরা অতীতেও লক্ষ্য করেছি, বা তারা অনেকে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়? নিজেদের বড় পরিসরে তুলতে কেন ব্যর্থ হয়? নাকি শুধুমাত্র কোয়ালিশন বা জোট করার জন্য, বি টিম হওয়ার জন্য এই দলগুলো করা হয়? প্রথমে আজকের বিশেষ করে শওকত ভাই নতুন দল মাত্র শুক্রবারে আত্মপ্রকাশ করেছে। আজকে প্রথম আপনার সাথে সরাসরি কথা বলার সুযোগ হচ্ছে। আমি শওকত ভাইকে এবং তার দলকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। এরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হ্যাঁ দল, এই যে শওকত ভাই যেটা বলেছেন, বিশেষ কোনো একটা অভ্যুত্থান, বিশেষ কোনো একটা বড় রাজনৈতিক ঘটনার পরে এরকম দল গঠনের প্রবণতা অতীতে দেখা গেছে। যখন রাজনৈতিক দলবিধি বাকশাল উত্তর যে বাংলাদেশ, যখন জিয়াউর রহমান রাজনৈতিক দলবিধি 1976 অ্যাক্ট, তখন কিন্তু 70-এর বেশি রাজনৈতিক দল নিবন্ধন হয়েছিল, প্রায় 70-এর কাছাকাছি। সবাই যে রাজনীতি করতে করেছে তা না, কিন্তু হয়েছে। এটা একটা ঘটনা। এখন বিরাট একটা এই যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান যেটা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে বহু রকমের প্রত্যাশা মানুষের জন্ম হয়েছে এবং এই প্রত্যাশাগুলো আরেকটা হচ্ছে ওপেন সোসাইটি, ওপেন হয়েছে। তাতে করে বিভিন্ন জনের বিভিন্ন রকম প্রকাশ হচ্ছে। এর মধ্যে একটা প্রকাশ হয়তো আমরা দেখতে পাচ্ছি মব হিসেবে আত্মপ্রকাশ করে কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলা হচ্ছে। বরঞ্চ তার চেয়ে যে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশটা হচ্ছে, আমি মনে করি এটা একটা সুশৃঙ্খল ওয়েতে, এটা সাংবিধানিক পথে কিছু মানুষ যারা কথা বলতে চায়, কথা শোনাতে চায়, শুনতে চায়, তারা সংঘবদ্ধ হচ্ছে। এই প্রবণতাটাকে আমি অসুস্থ প্রবণতা বলবো না, কিন্তু রাজনৈতিক দলের যে কাজ, সেই কাজটা হচ্ছে কি, যেমন আমরা পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট ইয়ারেই এই বিষয়গুলো একসময় পড়েছি। ইনপুট আউটপুট মডেল আছে একটা, আমেরিকান একটা দুজন লেখক, ইফস্টান অ্যান্ড আফটার, তাদের যে বই, এটা অনেক পুরনো বই এবং বেসিক বই। ওখানে কতগুলো ছক এঁকে জিনিসগুলো দেখানো হয়েছে যে সমাজের মধ্যে বহু রকমের মানুষের ইন্টারেস্ট থাকে, বহুমুখী ইন্টারেস্ট থাকে। রাজনৈতিক দলের কাজ হচ্ছে এই ইন্টারেস্টগুলোকে আর্টিকুলেট করা, গ্রহণ করা। শ্রমিকের কি চাওয়া এই মুহূর্তে,
কৃষকের কী চাওয়া এই মুহূর্তে, পেশাজীবীর কী চাওয়া এই মুহূর্তে, এবং সমাজ আসলে সার্বিকভাবে সমাজ কোন দিকে যাচ্ছে, কী মানুষ কি চাচ্ছে, আমার যে ক্যাপাসিটি আছে এই রাষ্ট্রের কতটুকু আমরা দিতে পারবো, এগুলো করে ইন্টারেস্টগুলোকে আর্টিকুলেট করবে। প্রথম ইন্টারেস্টগুলো গ্রহণ করবে যে যেভাবে দিচ্ছে, তারপরে ইন্টারেস্টগুলোকে ইন্টিগ্রেট করবে। মনে করেন আপনার ইন্টারেস্ট আমার ইন্টারেস্ট সাথে মিলে যাচ্ছে কোনো কোনো জায়গায়, বা 3 গ্রুপের ইন্টারেস্ট মিলে যাচ্ছে, এটাকে বলা, এটার এই প্রসেসটা, সেকেন্ড প্রসেসটা হচ্ছে ইন্টারেস্ট আর্টিকুলেশনের পরে ইন্টারেস্ট এগ্রিগেশন। ইন্টারেস্ট এগ্রিগেশনের পরে এটাকে পলিসিতে ট্রান্সফর্ম করা, পলিসিতে ট্রান্সফর্ম করে এটা বাস্তবায়নে জনগণের কাছে ফিরে যাওয়া, আবার এটা ফিডব্যাক হবে এই পলিসির ইম্প্যাক্ট কী হচ্ছে। এরকম একটা সিস্টেমে রাজনৈতিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম কাজ করে। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, একটা দল কোনো না কোনো একটা রাজনৈতিক ঘটনা দুর্ঘটনায় জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে তারা দিতে পারুক না পারুক, এখন ওই দলের পিছনে মানুষ কিছু র্যালি হয়েছে করেছে, এইটাকে দায়মি কায়েমি ধরে বসে আছি আমরা। আমরা একদিকে বলছি সংস্কার করব, কি সংস্কার করব, পারিবারিক রাজনীতি, গোষ্ঠী রাজনীতি, এগুলোর থেকে বেরিয়ে আসব, কিন্তু আমরা কিন্তু ঘুরে ফিরে আবার ওখানে ফেরত যাচ্ছি, ওগুলোতে ফেরত যাচ্ছি। রাষ্ট্রে নতুন বন্দোবস্ত করব বলে এরকম একটা চিন্তাভাবনা প্রত্যাশা যুব সমাজের ছিল, কিন্তু বন্দোবস্তটা কি, কোন রকমের বন্দোবস্ত হবে, এটা নিয়ে কিন্তু আমরা কোনোভাবে একটা একমত হতে পারছি না, বা একমত না হব অন্তত কাছাকাছি যাব, ঠিক আছে আমি এভাবে চাই আপনি এভাবে চান, এই চাওয়াটাই কিন্তু আমরা বলতে পারছি না। এখন এই সব সরকার 11টা কমিশন করেছে, 11টা কমিশনের মধ্যে প্রায় সবাই বোধহয় রিপোর্ট জমা হয়ে গেছে। এখন রিপোর্টগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, দেখা যাচ্ছে বেসিক অনেকগুলো জায়গাতেই বড় বড় রাজনৈতিক দলগুলো কিন্তু কোনো পরিষ্কার কোনো বক্তব্য দিতে পারছে না। তারা কিন্তু বক্তব্যগুলো কিন্তু জনগণ কিন্তু বুঝতে পারছে না তারা কি চাচ্ছেন, কোনটা চাচ্ছেন এটা বুঝতে পারছেন না। হ্যাঁ, রিপোর্ট যখন হয়েছে ওটাতে রিটেন একটা ডকুমেন্ট হয়েছে, এটা ক্লিয়ার, কিন্তু আপনি কি চাচ্ছেন কতটুকু ওইটাকে মিলতে হবে এমন কোনো কথা নাই। আপনি আপনার বিকল্প দিতে পারেন, তো কোনো অসুবিধা নাই, আপনি আপনার বিকল্প দেন, কিন্তু পলিটিক্যাল পার্টির দিক থেকে এরকম বিকল্প দেওয়া হচ্ছে না। যেমন মনে করেন বিএনপি 31 দফা দিয়েছে, সমাজতান্ত্রিক জোট তাদেরও কিন্তু এরকম অনেকগুলো দাবি দফা আছে, জামাত ইসলামেরও কিন্তু অনেকগুলো দাবি দফা আছে, কিন্তু এগুলো এত স্ক্যান্টি, এত সংক্ষিপ্ত, এটা দিয়ে এটাও মিন করে ওইটাও মিন করে, পরিষ্কার করে কিন্তু ডিরেকশনটা পাওয়া যাচ্ছে না। যেমন ধরেন আমি লোকাল গভর্নমেন্ট কমিশনের প্রধান হিসেবে এখনও আছি, আর কয়দিন আমার রিপোর্ট দিয়ে দিছি, হয়তো 30 তারিখে আমাদের সময় শেষ হচ্ছে। আমরা এত বড় ধরুন 500-550 পৃষ্ঠা রিপোর্ট করলাম, ওখানে তো অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আমরা মনে করছিলাম যে একটু আলাপ আলোচনাতে আসবে আর কি, হয়তো সময় আছে, এখন আলোচনা হবে। কিন্তু দেখলাম একটা বিষয় নিয়ে সবাই কথা বলছে, চেয়ারম্যান ইলেকশনটা ডাইরেক্ট না হয়ে তারা ইনডাইরেক্ট কেন বললো, এটা তো বেসিক ডেমোক্রেসিতে ফিরে গেলাম, কিন্তু পুরো প্যাকেজটা কি আছে, আমি যদি এটা পছন্দ না করি, এতদিন তো তাই আছে, এতদিন তো তাই ছিল, তাহলে আমি সংস্কারটা কেন চাচ্ছিলাম, এই জিনিসগুলোর অডিয়েন্স পাওয়া যাচ্ছে না, বা রাজনৈতিক দলগুলো যে এগুলোকে লিড করবে সেই বিষয়টা পাওয়া যাচ্ছে না। সেজন্যই দল কেন হচ্ছে, অনেক সময় দলগুলো এই জাতীয় ফ্রাস্ট্রেশন থেকেও নতুন দল হচ্ছে। কিন্তু জনভিত্তি বা জনসম্পৃক্তি, না, জনভিত্তি জনসংস্কৃতি আপনি প্রথম শুরুতেই তো পাবেন না, এটা দেখুন আপনি। না, আমরা তো 75 সালের পর থেকে আমরা অনেক নতুন দল হয়েছে, তারা কতটা পারছে, আমি আজকে যারা গঠন হয়েছে তাদের কথা না, আমি কথা শুনেন, আমি বলি জনভিত্তির কথাটা বলি। সবাই জনগণের নামে কথা বলে, যে দলটা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে তাদের কি জনভিত্তি ছিল না? হোয়াট দে হ্যাভ ডেলিভার্ড, আমার জনভিত্তি দিয়ে কি হলো তাতে, আপনি কি ডেলিভার করেছেন? এরকম আরও অনেক জনভিত্তিওয়ালা দল আছে। এখন এই জনগণ ওই ভিত্তির মানুষগুলো যদি গিয়ে আমার বাজার লুট করে, আমার রাস্তা বন্ধ করে, আমার ট্যাক্সি স্ট্যান্ড দখল করে, তখন আমি এই জনভিত্তিরে কি কাজে লাগাবো আমাকে বুঝান। সুতরাং এটা কিন্তু একটা মিসলিডিং টাইপের জিনিস। খালি জনগণ সব আছে নির্বাচনের জন্য, জনগণ সব কিছু আছে না, নির্বাচন পরের বিষয়। প্রথমত হচ্ছে আপনার জনগণ দেখে আমি দল করব, কিন্তু তার পলিসি দেখবো না, এটাও কিন্তু একটা ভ্রান্তি। আমি এখানে খুব বেশি লোকজন আছে, শক্তি আছে, শক্তিকে দেখে আমি রাজনীতি করব, এটাও কিন্তু রাজনীতি না, এটা হয়তো একদম সুবিধাবাদ, ওখানে গেলে আমি কিছু লুট করতে পারবো। যারা নতুন কিছু নিয়ে এসে বা নতুন ইশতেহার, নতুন দল করছে, মানে তারা কেন বড় হতে পারছে না, আমার কথা হচ্ছে সেখানে। আপনি যে কথা বলছেন সেটার সাথে আমি পারলো না পারলে এটা আমার কনসার্ন না, এটা তাদের ব্যাপার। এখন এটা আরেকটা জিনিস বলি, তার সাথে রাজনৈতিক দলের কিন্তু একটা ইকোনমি লাগে,
যেমন ধরেন আজকে এটা সত্য কথা বলা যায়, অনেক সময় প্রবলেম, এটা হয়তো মেনে নেবে না কেউ। বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল, তাদের নিজস্ব ইকোনমি আছে, দে ক্যান সাপোর্ট দেয়ার ওয়ার্কার্স, দেয়ার লিডার্স, তাদের মামলা হলে তারা সাপোর্ট দিতে পারে, কেস হলে সাপোর্ট দিতে পারে, শান্তির সময় কর্মীদেরকে তারা শাস্তি পালন পোষণ করতে পারে, জামাত ইসলামী। বাকি দলগুলোর কোনো ইকোনমি নেই, তারা যা করেছে সব পকেটে, এবং যদি দিতে হয় কিছু আমার পকেট থেকে দেবো এবং তুমি আমার বশ্যতা স্বীকার করবা, এটা কোনো রাজনৈতিক দলের ক্যারেক্টার সৃষ্টি করে না। আপনি যান আদর্শ পার্টিগুলো দেখেন, ব্রিটিশ লেবার পার্টি দেখেন, কনজারভেটিভ পার্টি দেখেন, স্বচ্ছ কত মেম্বার আছে আমার, এটা তাদের কাছে লিস্ট আছে, কত ওই মেম্বার থেকে আমি কত টাকা চাঁদা পাই এবং মেম্বার হলে গেলে কত টাকা চাঁদা দিতে হবে নির্ধারিত আছে, এবং ওই টাকাটা আমার ছবিতে জমা হচ্ছে, ব্যাংকে জমা আছে, এটার কিন্তু ডকুমেন্ট আছে। আপনার দেশেও যে রাজনৈতিক দলের যে নিয়ম আছে, আরপিও আছে, এখন আরপিওতে কিন্তু দলের ফান্ডের কথা বলা আছে, সদস্যের চাঁদার কথা বলা আছে, অন্য চাঁদা দিলেও সেটা ডিক্লারেশনে দেওয়ার দরকার আছে, কিন্তু আমি এটা পাচ্ছি। রাজনৈতিক দলগুলো এত বড় বড় সভা করে, দেখেন অস্বচ্ছতার কীরকম, বড় বড় সভা করি, সবার কিন্তু খরচা হয়, এই খরচাটা কোত্থেকে আসে? এটা কি দলের ফান্ড থেকে, ব্যাংকের চেক দিয়ে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে হয়, নাকি কারো পকেট থেকে দিয়ে হয়, না কারো কাছ থেকে চাঁদা নিয়ে হয়? এটা তো আমি জানি না। তাহলে এই রাজনৈতিক দলের যেহেতু নিজস্ব কোনো ইকোনমি নাই, সেই রাজনৈতিক দলটা যখন ক্ষমতায় যাবে, তারা তখন রাষ্ট্রীয় সম্পদ কিন্তু তার দলের কাছে ব্যবহার করবে, অবভিয়াস। ক্ষমতায় যাবে, ক্ষমতা পেতে পারে, নির্বাচনে জয়ী হতে পারে, ঠিক আছে, কিন্তু এই যে রাজনৈতিক দল হিসেবে তার প্রসেসটা শুদ্ধ না, কিন্তু আমরা এটা মেনে নিচ্ছি, এটাকে মেনে নিয়ে আবার বন্দোবস্ত করার চেষ্টা করছি। আমরা আসবো আলোচনা ফিরবে একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা যেতে চাই জনাব শওকত মাহমুদ, আপনার কাছে আসি। আসলে নতুন দলগুলো আসলে কতটা জনসম্পৃক্ত হতে পারবে, কতটা সম্ভাবনা দেখেন এই প্রেক্ষাপট, অর্থাৎ এত বড় একটি গণ অভ্যুত্থান হলো বাংলাদেশের ইতিহাসে, এরপরে যে দলগুলো আসছে তাদের সম্ভাবনা কতটা দেখেন? আমি মনে করি যে সকলের সম্ভাবনার কথা বলতে তো পারবো না, এবং সবাই যে ফার্স্ট ডিভিশনে খেলতে চায় সেটাও না, কেউ সেকেন্ড ডিভিশনে খেলা দিয়ে শুরু করতে চায়। তবে আমি মনে করি কিছু কিছু দলের যদি সত্যিকার অর্থে তারা সিরিয়াস একটা রাজনৈতিক দল গঠন এবং তাকে মানে জনগণের কাছে নিয়ে যাওয়াটা, এটা খুব দুরূহ কাজ, এবং পলিটিক্সটাকে এত ডিফিকাল্ট হয়ে গেছে। তো সেই কারণে আমি মনে করি যে এর মধ্যেও কিছু সম্ভাবনা আছে, কারণ বক্তব্যের ভিন্নতা আছে। যেমন আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এখন অনেক রাজনৈতিক দল আছে, তাহলে আমাদের দলকে দেখবে কেন? সেই জায়গায় আমাদের কিছু মানে উদ্ভাবনমূলক প্রোগ্রাম মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে, পার্টিকুলারলি ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করতে পারে, এবং স্পেসিফিক দেশ গঠনের ক্ষেত্রে, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে স্পেসিফিক কিছু প্রপোজাল, যেগুলি আমার মনে হয় নতুন রাজনৈতিক দলগুলো ঠিকভাবে দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে। যেমন এবং প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক ধরনের পরিবর্তন হচ্ছে। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2017 সালে একটা 2020-30-এর একটা রূপকল্প ঘোষণা করেছিলেন। এখন এই রূপকল্পের সঙ্গে 31 দফার পার্থক্য আছে, আমি স্টাডি করে দেখেছি। তিনি যেই রূপকল্পগুলির কথা বলছেন, যে তিনি একটা রেইনবো সোসাইটি করবেন, সকলেরকে নিয়ে একটা ঐক্যমতের সমাজ করবেন, এই ধরনের অনেকগুলি কথা ছিল। তো রাজনৈতিক দলগুলো চেঞ্জ করে, কিন্তু আমার মনে হয়েছে যে গণ অভ্যুত্থানের চেতনাকে যদি আপনি সত্যিকার অর্থে ধারণ করতে চান, এটা কিন্তু অনেক দিন স্থায়ী হবে, কারণ যেই ইয়াং জেনারেশন এটা করেছে তারা দীর্ঘদিন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তারা ভূমিকা পালন করবে, অতএব এবং তাদের অভিভাবক যারা আছে তারাও দীর্ঘদিন ধরে থাকবে। তো সেই জায়গায় আমি মনে করি যে একটা সুযোগ আছে, সম্ভাবনা আছে, এবং আসলে বর্তমান অন্তর্বর্তী সরকার যে কতগুলো পদক্ষেপ নিচ্ছে, এটা শুধু সংস্কারের ক্ষেত্রেই নয়, আমি দেখছি যে তারা একটা লং টার্ম প্রজেক্টের সূচনা করতে চাচ্ছেন, যে বিনিয়োগের ক্ষেত্রে হন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, তার ভূকৌশলগত অবস্থানের ক্ষেত্রে একটা নতুন পররাষ্ট্রনীতিকে নিয়ে আসা, আমরা ভারতের সঙ্গে আমাদের যে নিজেদের মানে সার্বভৌমত্বের কথা, সমসার্বভৌমত্বে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই, আদায় করতে চাই, এই বিষয়গুলো কিন্তু একটা নতুন ব্যঞ্জনা সৃষ্টি করেছে দীর্ঘদিন ধরে আমরা যেটা পাইনি। এগুলো তো এগিয়ে নিতে হবে, ঠিক আছে, এটা অন্তর্বর্তী সরকার, এটা তো আর 10 বছর থাকবে না, থাকবে না, কিন্তু সেটা এগিয়ে নেওয়া যাওয়ার জন্য মনমানসিকতার মানুষ তৈরি করা এবং পোষণ করা, এটা খুব ডিফিকাল্ট। তারপর আমি বলি সম্ভাবনা আছে, কারণ রাজনৈতিক দলগুলোর এক ধরনের ব্যর্থতা হয়েছে এই স্বৈরাচার ব্যাসিবাদী সরকারকে হটানোর ক্ষেত্রে। সেখান থেকে আমাদের নতুন যাত্রা করতে হবে, এবং তাদেরকেও কিন্তু আত্মসংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে।
বলতে হবে যে হ্যাঁ আমরা এই কারণে পারিনি, আমরা নির্বাচনে যাইনি, এই করিনি, তো আমরা চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টার মধ্যে সফলকাম না হতে পারলে ছাত্ররা এটা অল্প কয়েকদিনের একটা আন্দোলনে কিভাবে করলো সেটাও তো একটা দেখার বিষয় আছে। ধন্যবাদ ডক্টর তোফায়েল আহমেদ। আপনার কাছে আসলে একই রকম যে রাজনীতির দুরূহ কাজটি আসলে এই দলগুলো দিয়ে হবে কিনা পারবে না, আমি ছোট বড় হিসেবে কাউকে আকাশও তুলতে চাই না, ছোট হিসেবে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চাই না। আমার কাছে একটা মানুষের মত, এটার একটা ভ্যালু আছে, অনেক মূল্য আছে। সেই জন্য একটা রাজনৈতিক দল যখন কেউ গঠন করেন, নিশ্চয়ই তারা একটা আদর্শ দ্বারা তাড়িত, তাদের মধ্যে কিছু জাতির কিছু সম্ভাবনা, কিছু ফ্রাস্ট্রেশন, সবগুলোকে আর্টিকুলেট করে একটা কথা বলার জন্য একটা মুখপত্র হিসেবে তারা তৈরি হলো। এতটুকু আমার কাছে এখন ইম্পর্টেন্ট। এরপরে সময় বলে দিবে কারা কতটুকু মানুষকে নিতে পারবে, এগিয়ে যাবে বা তারা বিলুপ্ত হয়ে যাবে কিনা। এটা তাদের নিজের ন্যাচারাল প্রসেস, তারা যা হওয়া তাই হবে। কিন্তু এখন যখন কেউ রাজনৈতিক দল করার জন্য এগিয়ে আসছেন, আমি তাদের স্বাগত জানাই, কারণ তারা নিশ্চয়ই একটা মত নিয়েই তো আসছেন। সে মতটা আমার জানা দরকার, সে মতের মধ্যে আমার মতের প্রতিফলন আছে কিনা সেটাও আমি দেখতে চাই। এবং এরা যদি একটা প্রেশার গ্রুপ হিসেবেও কাজ করে, ক্ষমতায় গেল না কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করলো, সেটাও আমি একজন নাগরিক হিসেবে লাভবান হচ্ছি, দেশ লাভবান হবে, সমাজ লাভবান হবে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি নতুন যে কোনো ধরনের সংগঠন, নতুন যে কোনো ধরনের রাজনৈতিক দল হোক, সামাজিক সংগঠন হোক, আসলে অভিনন্দন। এটা আসুক, তারা একটা পরিবেশ পাক, কাজ করুক। কাজ করতে করতে তাদেরও শিক্ষার প্রয়োজন আছে এবং তাদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে বড় দলগুলোরও শিক্ষণীয় বিষয় আছে, এটাও শিক্ষণীয় বিষয় আছে। এখানে ছোটোকে তুচ্ছতাচ্ছিল্য করার মতো আমি কিছু দেখি না, আর বড়দের জন্য বড়াই করারও একটা বড় কিছু দেখি না। কারণ দেশের মানুষ কিন্তু অনেক বেশি সচেতন এখন। এই যে বিষয়টা হলো গত অভ্যুত্থানে, কেন মানুষ রাজনৈতিক দলের ডাকে এভাবে নেমে আসলো না, কেন কোনো সংগঠন নাই, সংগঠনবিহীন একটা ডাকে কেন মা ছেলের হাত ধরে রাস্তায় এসে দাঁড়ালেন, কেন বাবা ছেলেকে কাঁধে নিয়ে এসে রাস্তায় দাঁড়ালেন, এটা কিন্তু বোঝার বিষয় আছে। যে ছেলেটা 15 বছর 20 বছর বয়সী যে ছেলেটা রাস্তায় দাঁড়িয়েছে, এত বড় একটা সাফল্য অর্জন করেছে, আমি মনে করি না সেটা ভুলে যাবে। কিন্তু গত সরকার তো রাজনৈতিক দলের ব্যানারে কাউকে দাঁড়াতে দেয়নি। রাজনৈতিক দলের এরকম 101টা পথ আছে দাঁড়িয়ে, অনেক কৌশলের মাধ্যমে আসলে। হ্যাঁ, তাহলে এরা দাঁড়ালো কিভাবে? ছাত্ররা এরা দাঁড়িয়ে গেল কিভাবে? নিপীড়ন তো হয়েছে, নিপীড়ন তো হয়েছে, এটা তো কোনো অস্বীকার করার কিছু না। আপনি যদি গুম এবং লক্ষ লক্ষ লোক নিপীড়িত হয়েছে, গুম এবং বিচার বহির্ভূত হত্যায় যদি কত লোক মারা গেছে, কয়েক হাজার। তো আমরা রাজনৈতিক দলগুলো যদি এই ভয়ে বসে থাকি, অথচ 1,500 ছাত্র 1,500 প্রাণহানির বিনিময়ে আমরা একটা সরকার ফেলতে পেরেছি, তাহলে একদিন নাহলে এরকম প্রোগ্রামই করতাম যে ঠিক আছে আমাদের কয়েকশো লোক মারা যাক, কিন্তু আমরা আজকে এখান থেকে নড়বো না। সেরকম তো হয়নি। এটা করে আমাদের কথা হচ্ছে জনগণ কিন্তু বারবার চাইছে যে পারে না কেন না। আমি একটা কথা বলি, বেগম খালেদা জিয়ার বাড়ির মধ্যে যখন বালুর ট্রাক দিয়ে আটকায় রাখলো, উনি বেরোনোর চেষ্টা করছেন, ওনাকে পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে আটকায় রাখলো, কতগুলো মহিলা পুলিশ দিয়ে, কিন্তু ওনার ওখানে কিন্তু বিএনপির কর্মী কয়শো ছিল। বাকিরা কোথায় ছিল? ঢাকা শহরে এত কর্মী কোথায় ছিল? ঝাঁপিয়ে পড়তো, ঘটনা ঘটে যায়, ঘটনা ঘটে যেত। আপনি বেগম খালেদা জিয়া হচ্ছে অপরচুন মোমেন্ট, কতগুলো মোমেন্ট থাকে, সেই মোমেন্টটা আপনি পিছিয়ে যেতে পারবেন না। রাজনীতিতে আসার 8 বছরের মধ্যে গণঅভ্যুত্থান করলেন, 82-তে এসছেন, 90 গণঅভ্যুত্থানের সাকসেসফুল গণঅভ্যুত্থান করলেন বেগম খালেদা জিয়া, এবং 91 ইলেকশনে জিতে বেরিয়ে গেলেন প্রধানমন্ত্রী হিসাবে। তা আমরা 15 বছর একটা গণঅভ্যুত্থান করতে পারিনি কেন? ইউ টেল মি। আমার কাছে ওই ঘটনাটা খুব চোখের ভাসে। এই যে উনি বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে চিৎকার করছেন, বেরোনোর জন্য চেষ্টা করছেন, তারকে কয়েক ডজন পুলিশ তারা আটকায় রাখছে, বালির ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করলো। কোথায় আপনার কর্মীরা? কোথায়? ওনাকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে যখন উচ্ছেদ করে তখন কত বিএনপির কর্মী 2 ক্যান্টনমেন্টের গেটে হাজির হয়েছিল, ইউ টেল মি। তো পাকিস্তানেতে পিটিআইতে ইমরান খান তো ইমরান খানের সমর্থকরা ক্যান্টনমেন্টে অ্যাটাক করে ফেলছে অলমোস্ট, এটার জন্য তারা শাস্তি পাচ্ছে এখন। যে আলোচনা ফিরবো আমি আরো একটি বিরতি থেকে এসে, তারপরে প্রিয় দর্শক দেশ সন্ধ্যা আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে যাই। জনাব শওকত মাহমুদ, আপনার কাছে আসি। রাজনীতিতে নির্বাচনের সময় সংস্কার এবং গণঅভ্যুত্থান হত্যার বিচার সহ নানান ইস্যু নিয়ে বিতর্ক আছে। আপনারা নতুন দল গঠন করেছেন, আপনি মহাসচিব, আপনাদের মতামতটা একটু জানতে চাই। আমরা এই বিষয়ে দল গঠন করলাম, আমরা খুব শিগগিরই বসে আমরা আমাদের এই বিষয়ে আমাদের মতামতগুলো তুলে ধরব। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে,
এই প্রক্রিয়ার একটা সফল সমাপ্তি হওয়া প্রয়োজন এবং এটা জাতীয় ঐকমত্যের মধ্য দিয়ে হওয়া উচিত। যারা মনে করছেন যে খুব দ্রুত একটা কিছু নির্বাচনের মধ্য দিয়ে যাবেন, আমি মনে করি যে সেই নির্বাচন বাংলাদেশে কোনো ফলপ্রসূ এবং গণতন্ত্রের যে একটা স্থিতিশীল পরিস্থিতি আনার যে একটা আকাঙ্ক্ষা আমাদের, সেটা আনবে না, এটা আমার কাছে ধারণা হচ্ছে। সংস্কারের একটা পূর্ণ জন্য এবং সংস্কারগুলো সম্পর্কে নির্বাচনের রোডম্যাপের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে একটা সূক্ষ্ম আলোচনা। যেমন তোফায়েল সাহেবরা যে প্রস্তাব করেছেন, এটার মধ্যে এক লাইনে উঠছে যে চেয়ারম্যানরা সরাসরি ভোটে হবেন না, আইয়ুব খানের মতো বুনিয়াদী গণতন্ত্রের বেসিক ডেমোক্রেসি অনুযায়ী সদস্যদের ভোটে হবেন। আরে এটার ব্যাকগ্রাউন্ডে কি বলেছেন এবং ওনারা লোকাল গভর্নমেন্টে কীভাবে দেখতে চাচ্ছেন, এগুলো তো ইম্পর্টেন্ট। কারণ লোকাল গভর্নমেন্ট হচ্ছে বেসিক গভর্নমেন্ট। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে আমরা তাকিয়ে থাকি, সাধারণ মানুষের সঙ্গে দেখা হচ্ছে লোকাল গভর্নমেন্টের এভরিডে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র সাংবিধানিক সংস্কারের ব্যাপারে তাদের মতামত তুলে ধরছে, সেখানেও তাদের আমি বলবো যে মনোভাবে সংকীর্ণতা, সীমাবদ্ধতা প্রকাশ পাচ্ছে। কারণ আমরা যেটা চাচ্ছি সেই বিষয়টা কিন্তু পুরোপুরি আসছে না। তো এখন এটা নিয়ে বিবাদ থাকবে, কিন্তু আমার মনে হয় যে আন্তর্জাতিক যে পরিস্থিতি, বাংলাদেশকে আমাদের প্রতিবেশীরা যেই জায়গায় নিয়ে যেতে চাইছে, এসব বিবেচনায় আমাদের জাতীয় ঐক্যটা ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশকে এর মধ্য দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে এবং আমরা একটা সেফ জায়গায় নাই। কিন্তু আমাদের দুই সীমান্তই কিন্তু এখন একটা বিপদসংকুল হয়ে গেছে, ভারত সীমান্ত এবং মিয়ানমার সীমান্ত। আমাদের প্রতিবেশী বদলে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে দৃষ্টিভঙ্গি এবং বড় দেশগুলো ছোট দেশগুলোকে খেয়ে ফেলার যে একটা প্রকাশ্য প্রতিযোগিতায় নামতে যাচ্ছে, এটা তো একটা মানে রাশিয়া আমেরিকা তারা গ্রিনল্যান্ড খাবে, কানাডা খাবে, গাজা খাবে, আবার ইউক্রেন খাবে, ক্রিমিয়া খাবে, সবই খেতে। তাহলে আমাদের পাশে যে বড় প্রতিবেশী, তাদের কি অবস্থা? আমরা যদি পলিটিক্যালি ফেস না করতে পারি, আপনি যত যাই বলেন যে আপনি বিশাল সমাবেশ করলেন ভারতের বিরুদ্ধে জেহাদ, ভারতের কিছু একটা করলে অনেক লোকের খুঁজে পাওয়া যায় না, এগুলি সব মানে জেহাদি বক্তৃতা করে। তো বাস্তবে আমাদের ভারতের সঙ্গে জ্ঞান, বুদ্ধিমত্তা এবং সাহসের সঙ্গে লড়তে হবে, সেই জায়গাটায় আমাদের যেতে হবে। তো ভবিষ্যতে অনেক কিছু আছে, শুধুমাত্র একটা নির্বাচিত সরকারের জন্য আমরা এতদিন বসে আছি। এটা তো জাস্টিস খায়রুল হক যে রায় দিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করার সময়, যে এটি অনির্বাচিত সরকার। এখন আবার আমাদের পলিটিশিয়ানরা বলে, ওই খায়রুল হকের সমালোচনা করে, আবার বলে এটি তো অনির্বাচিত সরকার, এটা তো ম্যান্ডেট নাই। এগুলো কোনো কথা হইল? কার কথা কে বলতেছে? এখন অবশ্যই ম্যান্ডেট আছে, ম্যান্ডেট জাতি গ্রহণ করেছে এবং এটা তাদেরকে করতে হবে। ইউনূস সাহেব যদি বিনা সংস্কারে বিদায় নেন, তাহলে ইউনূস সাহেবের জন্য এবং বাংলাদেশের জন্য একটা বিরাট দুর্ভাগ্যের ব্যাপার হবে। এটাই আমার কথা। ধন্যবাদ। ডক্টর তোফায়েল আহমেদ, আপনার কাছে আসি। আপনি তো স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান, আসলে সেই সংস্কার আসলে কত দূর? সেই সংস্কার কি এগিয়েছে? অবশ্যই আমরা আমাদের কাজটা করেছি। আচ্ছা, এখন বাকিটা জাতি, গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টিস, তাদের উপরে থাকবে এটা। আমরা আমাদের কাজটা করে ফেলেছি, করে এটা জমা দিয়েছি। আর কিছু ছোটোখাটো হয়তো করবো এটা, কারণ রিপোর্টগুলো পাবলিশ হবে। সে কারণেই যেটা শকত ভাই বলেছেন, আমি তার সাথে একমত যে 10টা-11টা সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, সেগুলো জাতির জন্য একটা বড় ধরনের সম্পদ হতে পারে। এবং এখানে সবগুলোর জন্য যে বড় ধরনের আইনের পরিবর্তন আছে তা না। সংবিধান কমিশন নিয়ে আলোচনা করুন, সেটা সংবিধান লিখতে হবে, সেটা ঠিক আছে। অন্য যে রিপোর্টগুলো দিয়েছে, অন্য কমিশনের রিপোর্টের মধ্যে অনেকগুলো জিনিস এগুলো এখনই বসে কিন্তু করা যায়। মন্ত্রণালয় পর্যায়ে এবং আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে ক্যাবিনেট কিন্তু এগুলো সলভ করতে পারে। এরকম অনেকগুলো বিষয় আছে, সেগুলো কেন রেখে দেবো আমরা? আমি বুঝতে পারি না। যেমন ধরেন এখন সংস্কারের বিষয়ে ঐক্যমত্যটা কেন প্রয়োজন, কীভাবে প্রয়োজন? ভারতে কাশ্মীরে 26 জন লোক মারা গেছে। দেখেন, অ্যাক্রস দি বোর্ড অল পলিটিক্যাল পার্টি একমত হয়ে একটা কথা বলছে। আমরা কিন্তু এইরকম কোনো একটা সিচুয়েশানে আমার 1000 মানুষ, 1400 মানুষ মারা যাওয়ার পরও কিন্তু আমরা একমত হয়ে কথা বলতে পারছি না। এটা খুব দুর্ভাগ্য। সেই জন্য জাতির স্বার্থে, এখন কোনো ব্যক্তি স্বার্থ না। কারণ দেশ থাকলে, জাতি থাকলে কিন্তু আমরা সবাই আছি। এখন যেটা শকত ভাই বলেছেন, আমি তার সাথে একমত। আমাদের এখন বড় প্রতিবেশীর যেই আমাদের আছেন বা ছোট প্রতিবেশী বার্মা আছেন, আমরা কারোর সাথেই কিন্তু আমাদের এখন ঠিক বলবো যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই। এটা আমাদের দিক থেকে হয়ে গেছে তা না,
এটা এটার জন্য বাংলাদেশের মানুষ কোনোভাবে দোষী না, এর দায়িত্ব আমাদের না, কিন্তু আমাদেরকে সামাল দিতে হবে। এই সামাল দিতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে এবং ইন্টারনাল এই ফিউডগুলো রেখে কিন্তু আমরা এই সময়কার এই যে ক্রিটিক্যাল মোমেন্টের টাইম, এই সময়টা পাড়ি দিতে পারবো না। একদিকে আপনার জনগণের যে দুর্দশার বিষয়, যে বিভিন্ন দ্রব্যের স্কারসিটি এবং তার মূল্য বৃদ্ধি, আমার কোষাগারের টাকার অভাব, সব কিছু মিলিয়ে যে আমাদের যে অবস্থা, ইকোনমির অবস্থা, ব্যাংকের অবস্থা, আমাদের উৎপাদনের অবস্থা, আবার আরেক দিক থেকে হচ্ছে ভূ রাজনৈতিক বিভিন্ন কৌশলের কথা। যেমন ধরেন ট্রাম্প সাহেব হয়তো আমার প্রতিবেশী না, কিন্তু ট্রাম্প সাহেবের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু আমাদের পুরোপুরি দেশ এফেক্টেড হয়ে গেছে বিভিন্ন রকমভাবে, পুরো গ্লোবালি এফেক্টেড হয়ে গেছি। এই সময়ের মধ্যে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি ঠিক করতে হবে আমি কীভাবে বাঁচবো। তো সেই জন্যই এখানে আর কোনো বিকল্প নাই আমাদের, কিন্তু ঐক্যমত্যের কোনো বিকল্প নেই এখানে, ব্যক্তিগত ইগোর কোনো জায়গা নেই। আমি আবার একটু নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন চায় কোনো রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে, সেই প্রেক্ষাপট কি এখনো তৈরি হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনের আগে করা সম্ভব? তারা কারা কতটুকু বুঝে বলছেন আমি জানি না। আমি দুটো নির্বাচনে চাই, এখানে ডিম আগে না মুরগি আগে এরকমের কোনো সমাধান নাই। কথা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, করতে হবে, জাতীয় নির্বাচনও করতে হবে। স্থানীয় নির্বাচনটা যদি হয়ে যায় তাহলে সুবিধা হচ্ছে জাতীয় নির্বাচন করাটা সহজ হয়, কারণ আপনি ভ্যাকুয়ামের মধ্যে নির্বাচন করতে পারবেন না। শুধুমাত্র সরকারের মানুষজন বিউরোক্রেসি আর পুলিশ নির্বাচন করে না, এখানে জনগণ লাগে। সেই জন্য লোকাল গভর্নমেন্ট, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এই মানুষগুলো কিন্তু সমাজের স্টেবিলিটি রক্ষা করে, সুতরাং তাদেরও লাগবে। কিন্তু এখন আপনার সব লোকাল গভর্নমেন্টগুলো বেশিরভাগ ইউনিয়ন ছাড়া অন্য লোকাল গভর্নমেন্টগুলো নাই, এগুলো পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এগুলো পুনঃপ্রতিষ্ঠা করা মানে আমি মনে করি এখন যে লোকাল গভর্নমেন্টের সংস্কারের যে বিষয়গুলো সামনে আছে, সেই সংস্কারগুলো 2-3 মাসের মধ্যে শেষ করা যায়, করে ইলেকশন দেন তাহলে সেটা। কিন্তু এখন সংস্কার না করে আপনি ইলেকশন করে ফেললে আর সংস্কার হবে না, এটা চলে যাবে কিন্তু, কারণ 5 বছর তো এরকম ওভাবেই চলবে। আপনি তো সাংবিধানিকভাবে আইনগতভাবে এটা চেঞ্জ করতে পারবেন না। সেজন্য আল্লাহর ওয়াস্তে একটু দেখাশোনা করে ভালো করে রিপোর্টগুলো দেখুন, আমাদেরগুলো দেখুন, যারা বিকল্প দিচ্ছেন সেগুলো দেখুন। আমরা বলবো না যে আমাদের রিপোর্টটা 100% বাস্তবায়ন করতে হবে আপনাকে, না, আপনি দেখুন কোনটা কোন সময় করা যায়। কিছু কিছু আছে লং টার্মে হবে, যেমন আমরা এই ঢাকা মেট্রোপলিটন গভর্নমেন্টের কথা অনেকে বলেছেন, আমরাও এটা নিয়ে সাপোর্ট করি এবং এটার জন্য একটা প্রোগ্রাম দিয়েছি, আমাদের রিপোর্টে আছে যে আমরা 2 স্তরের সিটি গভর্নমেন্ট করতে চাই। একটা হবে স্মল পৌরসভা, সারা ঢাকা শহর জুড়ে, মিরপুর, স্মল সার্ভিসেসগুলো তারা দিবে, কিন্তু আরেকটা আমব্রেলা অর্গানাইজেশন, যেটা 2 সিটি এক হয়ে যাবে, আলাদা সিটি 2টা রাখার দরকার নাই, একটা সিটি গভর্নমেন্ট হবে যারা বড় কাজগুলো করবে। যেমন ধরুন ওয়াসা হুইল বি কন্ট্রোলিং ওয়াসা, রাজুক, ট্রান্সপোর্টেশন, এই যে নারায়ণগঞ্জ থেকে গাজীপুর পর্যন্ত ট্রান্সপোর্ট সিস্টেম বা তারও আরও বেশি, এইগুলো দেখাশোনা করা, এগুলো একটা বড় সিটি কর্পোরেশন যেটা মেট্রোপলিটন গভর্নমেন্ট টাইপ, এরা এই কাজগুলো দেখবে, আমব্রেলা অর্গানাইজেশন। আর স্মল এই যে বর্জ্য ব্যবস্থাপনা থেকে আরম্ভ করে ছোটো কাজগুলো কিন্তু ওই পৌরসভাগুলো। এটার বাস্তবায়ন কি আমরা দেখব না, দেখবেন না জানি না, আমি 5 বছরের ডাউন দি লাইন 5 বছরের মধ্যে আমি বলছি এটা নিয়ে চিন্তা করুন, কারণ আমরা এটা প্রস্তাবটা দিলাম, এটা বিবেচনা করুন, এটা কালকে করতে হবে এমন কোনো কথা নেই। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে আগে স্থানীয় সংস্থা নির্বাচন কিনা, আপনি খুব এই ইস্যুগুলোকে আমি সম্পূর্ণ আমার কতখানি লাভ হবে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু আমি বিচার বিবেচনা করছি। যেমন ডাকসু নির্বাচন আমি চাই না, কথার কথা, কারণ ডাকসু নির্বাচন হলে আমি পাস করতে পারবো না। আমি যে বারের নির্বাচনগুলো হয়েছে, 12টা বারের নির্বাচন হয়েছে 5ই আগস্টের পরে, 12টার বারের মধ্যে 2টাতে বিএনপি জয়ী হয়েছে, আর বাকিগুলোতে হয় আওয়ামী লীগ নাহলে জামাত ইসলাম জয়ী হয়েছে। এই যে একটা ভীতি যে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হলে আমি যদি এই নির্বাচনে সফলভাবে উত্তীর্ণ হতে না পারি তাহলে জাতীয় নির্বাচনের প্রভাব পড়তে পারে, অথবা এই কারণে আমি এই নির্বাচন চাচ্ছি না। আপনি পেশাজীবী প্রতিষ্ঠানগুলো, সুপ্রিম কোর্ট বার বলেন, ঢাকা বার বলেন, প্রেস ক্লাব বার বলেন, নির্বাচন দিয়েও কিন্তু বলছে যে না, পিছিয়ে দিতে হবে, কারণ আমাদের এখন এই মনোনীত যারা আছেন তারা এটা চালাবেন। তো আমরা জাতীয় পর্যায়ে দ্রুত নির্বাচন চাই, কিন্তু আমার প্রতিষ্ঠানে আমি চাই যে আমি অনির্বাচিত থেকে আমি ক্ষমতা এনজয় করে যাবো। এটা সম্পূর্ণ ব্যক্তিগত লাভালাভের বিষয় থেকে এগুলো হচ্ছে, এটা খুব দুঃখজনক এই সময় এটা করা।
অসংখ্য ধন্যবাদ জনাব শওকত মাহমুদ এবং ডক্টর তোফায়েল আহমেদ, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করছে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।